প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন, সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার আন্তরিক ভালোবাসা। সম্প্রতি সেনাপ্রধানের বক্তব্য, তার ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে, অনেক কিছুই সমালোচনা হচ্ছে, সমালোচিত হচ্ছেন তিনি তাকে জড়িয়ে, যদিও সে সেনাপ্রধান, কিন্তু তিনি একজন ব্যক্তি মানুষও যেমন, তেমনি সেই ব্যক্তি মানুষের সাথে তিনি সেনাবাহিনীকে জড়িয়েও নিজেকে আবিষ্ট করার চেষ্টা করেছেন। কিন্তু আমি কথা বলবো একটু অন্যভাবে। আমি কথা বলবো তার ভাষণটি যে তীর, যে লক্ষ্যবস্তুর উদ্দেশ্যে তিনি ছুঁড়েছেন, সেই লক্ষ্য বস্তুতে লক্ষ্য স্থির করে জায়গা মতো তার তীর বিদ্ধ করতে পেরেছেন কিনা, নাকি লক্ষ্য ভ্রষ্ট হয়েছেন। আগে একটু সিভিল সোসাইটি নিয়ে আলাপ করি। তিনি একটা জিনিস বলেছেন, নিজেদের মধ্যে কাদা ছোড়াছুরি। এই নিজেদের মধ্যে কাদা ছোড়াছুরি বলতে তিনি সম্ভবতই সিভিল সোসাইটি বা বাংলাদেশের যে পলিটিক্যাল প্ল্যাটফর্মগুলো আছে, রাজনৈতিক সংগঠনগুলো আছে, দলগুলো আছে, রাজনৈতিক যে ব্যক্তিগুলো আছে, সমষ্টিগতভাবে তাদের উদ্দেশ্যে বলেছেন। প্রথমত দলীয়ভাবে হয়তো বলার চেষ্টা করেছেন বিএনপি আমলিগকে, বা আমলিগ বিএনপিকে, যেমন নিজেদের ভিতরে দলীয় দ্বন্দ্ব, দলীয় কন্দল, দলীয় রেষারেষি, দলের বিরুদ্ধে বক্তব্য, পাল্টা বক্তব্য, ঠিক তেমনি দলগুলোর অভ্যন্তরেও অনেক কিছু কথা, তর্ক বিতর্ক রয়ে গেছে দলের ভিতরেও। তো দলের ভিতর বাইরে বলতে লেসবিয়ানিটি যেমন আছে, সমকামিতা, তেমনি পরকীয়া বা অ্যাফেয়ার্স, দুটাই আছে। এরা, তার আগে একটু বলি, শুধু ফিজিক্যালি সেক্সুয়াল টামি বা ইন্টারকোর্সই সমকামিতা বোঝাবো না আমি এখানে, বা পরক্রিয়া বোঝাবো না, ফিজিক্যালিটাই না, কিন্তু আমি বোঝাবো তাত্ত্বিকভাবে। এটা কীরকম? দলগুলোর ভিতরে যেমন নিজেদের পরস্পর একজনের কি মারার, বাংলায় বলবো, আমি তো খুব বড় মানুষ না, বড় মাপের কেউ না, পাছা মারামারি, ছোট মানুষ, সেভাবে এইভাবে ল্যাঙ্গুয়েজগুলো না বললে সঠিক অর্থ বোঝাইতে পারবো না আমি। নিজেদের ভিতরে কার পাছা কে মারবে, এই নিজেদের ভিতরে গুয়া মারামারি আছে প্রত্যেকটা দলের ভিতরেও, বিএনপি বলেন, আমলিগ বলেন। এটা আমি যদি লেসবিয়ানিটি বলি, লেবনিজ বলি এদেরকে, তাহলে পরক্রিয়া হচ্ছে এক দলের ভিতরে থেকে আর এক দলকে অত্যন্ত প্রেমে মোহিত হওয়া, প্রেমে পাগল হয়ে যাওয়া। যেমন বিএনপি পাগল আমলিগের বিরুদ্ধে, ব্যারিস্টার রুমিনা ফারহানা পাগল, ছাত্রলীগ আমলিগের জন্য উম্মুক পাগল, হারুন, ফজা ভাই তো আমলিগেরই ছিল, এখন বিএনপিতে। এই যে পরক্রিয়া, নিজের দলের থেকে আর একজনের পরক্রিয়া, তার মানে হলো যে এদের কোচ এক, ফিজিক্যাল ট্রেনারও এক, টিম ম্যানেজমেন্ট, টিম কমিটি সবই এক, প্লে মেকার যিনি খেলা করেন তিনিও এক। ব্যাখ্যা করি, বিএনপি আমলিগ এদের দুইজনেরই ধর্মগুরু যদি ভারত হয়, তাহলে ভারত এই টিম মেকার শুধুমাত্র একটি টিমকেই নিজেদের প্র্যাকটিসের জন্য দুই ভাগে ভাগ করে রাখা আছে, আওয়ামী লীগ বিএনপি। তারপরে খেলার সময়
বেস্ট 11 খেলবে, কিন্তু নিজেদের প্র্যাকটিসের জন্য দুই টিমই এই একই গুরু, একই কোচ, একই ট্রেইনার, একই প্লে মেকার দিয়ে ইন্ডা সেই দীক্ষায় দীক্ষিত। টিম একটাই, শুধু ভাগ দুইটা, টিম দুইটা। এখন যেটা পরিস্ফুটিত হয়ে ভাসে উঠছে আমাদের সামনে, তাহলে 5ই আগস্টের জন্য যদি প্লে মেকার একই হয়, টিম ম্যানেজমেন্ট একই হয়, কোচ একই হয়, ট্রেনার একই হয়, 5ই আগস্টের জন্য সাধারণ মানুষ দায়ী, নাকি টিম ম্যানেজমেন্ট দায়ী, নাকি বেস্ট 11 ওই যে ম্যাচ ফিক্সড করে, নাকি যেন একটা শব্দ আছে, ম্যাচ ফিক্সড করে ফেলে এরা নিজেদের ভিতরে, কে হারবে কে জিতবে। এইটা যদি হয়ে থাকে, ফিক্সড হয়ে থাকে, তাহলে এখানে আমি আওয়ামী লীগের কিছুটা দোষ দিতে পারি। কিছুটা দোষ কীরকম? যদি তাদের ভিতরে, এই দুই টিমের ভিতরে একটা সমঝোতা, বোঝাপড়া থাকতো যে 5 বছর 5 বছর, যেমন তারা খেলে আসছিল, আওয়ামী লীগ 5 বছর, বিএনপি 5 বছর, তারপর এবার আওয়ামী লীগ 5 বছর নেওয়ার পরে এরা শক্ত হয়ে বসলো। এটাও এই টিমের ভিতরে ফিক্সড কিছু লোক আছে, তাদেরকে কম্প্রোমাইজ করেই, কিন্তু আওয়ামী লীগ একটা ভুল করে ফেলেছে এখানেই, যে তাদের সাথে যদি একটা সমঝোতা থাকতো, আমরা 10 বছর থাকবো, আমরা তাদের একটু প্রিয় দল, অর্থাৎ টিম ম্যানেজমেন্ট, প্লে মেকারদের কাছে, ভারতের কাছে আমরা একটু বেশি আদরের, বেশি সোহাগের, তাদের কোলে আমাদের অনেকটা 5 হাত জুড়িয়ে আমরা বসে আছি। অতএব আমরা 10 বছর রাখবো, তোমরা একটু কম আদুরে, তোমরা 5 বছর থাকবা। তাহলে কিন্তু এই 5ই আগস্ট সৃষ্টি হয় না। 10 বছর 5 বছর পরে আবার আওয়ামী লীগ গেল 10 বছর, আবার বিএনপি আসলো 5 বছর, সুন্দর খেলা চলতো। কিন্তু এখানে আওয়ামী লীগ 15 বছর থাকার পরেও বিএনপিকে কিছু লোককে উপঠৌকন খাইয়ে, গুলুম খাইয়ে, কম্প্রোমাইজ করে ঈদের পরে আন্দোলন করে করে এইভাবেই চলছিল। কিন্তু এই খেলার ভিতরে নতুন প্লেয়ার, যে তাদের থেকে বাইরে প্র্যাকটিস করে 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 মূল টিমের থেকে আরও ভালো প্লেয়ার, দক্ষ প্লেয়ার, স্মার্ট প্লেয়ার, খেলোয়াড় জন্মগ্রহণ করেছে, এবং তারাই 5ই আগস্টকে সৃষ্টি করেছে। 5ই আগস্টের রূপকার, 5ই আগস্টের অভ্যুত্থানের মাইন্ড মেকার, মাস্টার মাইন্ড। তাহলে এখন সেনাপ্রধানের যে বক্তব্য, যে কাদা ছোড়াছুরি, এই কাদা ছোড়াছুরি তিনি যে এটা যাদেরকে বোঝাতে চেয়েছিলেন, যাদের মিন করে বলেছিলেন, তারা কতটুকুন বুঝতে পেরেছেন এখনও কিন্তু দলীয়ভাবে আমরা কোনো বক্তব্য শুনতে পাইনি, আওয়ামী লীগের থেকেও না, বিএনপির থেকেও না। যদিও বাইরের থেকে সমালোচনা হচ্ছে, বিভিন্ন বুদ্ধিজীবী, সুশীল সমাজ এটাকে নিয়ে নানানভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন, কিন্তু যাদের উদ্দেশ্যে তিনি এই কথাটি বলেছেন, তাদের থেকে কোনো প্রতিক্রিয়া এখনও আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের মানুষকে, সুশীল সমাজকে বা সেনাবাহিনীকেও সেভাবে উপস্থাপিত হয়নি তারা। এটা গেল আমার একটা পার্ট, কাদা ছোড়াছুরির যে পার্টটা উনি বলেছেন, আমি সেটা নিয়ে কথা বললাম। দ্বিতীয় পার্টে আমি যদি আসি, উনি এমন একটা প্ল্যাটফর্ম বেছে নিলেন, সেনাপ্রধান রাওয়া। এই প্ল্যাটফর্মে দাঁড়িয়েই তিনি কথা বলেছেন, আপনাদের হয়তো মনে আছে, জুলাইয়ের উত্তাল মিছিলে, আন্দোলনে রক্ত ঝরিয়ে তরুণদের উত্তাল তরঙ্গে যখন দেশ দোদুল্যমান, তখন সাবেক সেনাপ্রধান রেজাউল করিম সাহেব তার ফেসবুকের প্রোফাইলে লাল করে তিনি প্রতিবাদ জানিয়েছিলেন, এবং সেই নীরব প্রতিবাদী বাংলাদেশের ছাত্রদেরকে এবং আমাদের মতো অনেক বুড়ো ধামরাদেরকেও উদ্বেলিত করে তুলেছিল, যেটা অনেকটাই অ্যাগ্রেসিভ, অর্থাৎ আন্দোলনকে অনেক এগিয়ে নিয়ে গেছে, ত্বরান্বিত করেছে আন্দোলনকে, ছাত্রদের ভিতরে নূতনভাবে আন্দোলনমুখী হতে সাহায্য করেছিলেন। এবং আরও আমরা
সরাসরি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের রাজপথে বক্তব্য দিতে দেখেছি, রাজপথে আন্দোলনের ভিতরে ঢুকে তাদের সাথেও থাকতে দেখেছি। এখন পরবর্তী প্রেক্ষাপট সেনাপ্রধানের যে ভূমিকা বিতর্কের সৃষ্টি করেছে, এটাকে কাভারেজ দিতেই কি তিনি রাওয়াতে গিয়ে সেনা কর্মকর্তাদের এই প্ল্যাটফর্মে গিয়ে উনি এই কথা বলে হয়তো দুইটা জিনিস বলার চেষ্টা করেছেন আমার দৃষ্টিতে। এক, আমি অত্যন্ত সৎ, সাহসী, বিজ্ঞ সেনা কর্মকর্তাদেরকে এই রাওয়ার ওনার সামনে বসা দেখেছি। ফজলুর রহমান সাহেব, কর্নেল হক সাহেব ওনার পিছনে দাঁড়িয়েছিলেন। উনি সবসময় জিয়াউর রহমানের কথা বলেন, আমার ভালো লাগে, আমার পছন্দের অফিসার। ফজলুর রহমান সাহেবের সাথে আমরা একসাথে কুমিল্লা ক্যান্টনমেন্টে ছিলাম, উনি জিওসি ছিলেন, আমরা একসাথে ছিলাম। ওনার সাহসী পদক্ষেপ এবং উনি যে বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা, ওনার প্রতিটা পদক্ষেপ, প্রতিটা কর্মক্ষেত্রই সেটা প্রমাণ করে। উনি রাজনীতির ঊর্ধ্বে থেকে শুধু সেনাবাহিনীর পেশাগত দক্ষতায় দীক্ষিত একজন সেনা কর্মকর্তা, এবং আরও অনেক সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাই রাওয়ার ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমি দুইটা ভাগে ভাগ করেছি কেন, 5ই আগস্টের পরে বা আগের থেকেই শুরু করে বর্তমান সময় পর্যন্ত ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে প্রায় সমস্ত সেনা কর্মকর্তাই কথা বলেছেন, আন্দোলনের পক্ষে, এই প্রেক্ষাপটের পক্ষে কথা বলেছেন। একমাত্র সেনাপ্রধানই পক্ষে বা বিপক্ষে কথা বলেননি, কিন্তু উনি যে পরিস্থিতির সৃষ্টি করেছেন, প্রথমত প্রধানমন্ত্রীকে বের করে দেওয়া, দ্বিতীয়ত পুরা শেখ পরিবারকে সেফ এক্সিট করে দেওয়া, তৃতীয়ত আরও অনেক তৎকালীন স্বৈরশাসকের দোসরদেরকে, আমরা যেটা মনে করি, হয়তো সঠিক কিনা আমি জানি না, সেনাবাহিনীর তত্ত্বাবধানে সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে নিরাপদভাবে দেশের বাইরে বের হতে দেওয়ার সুযোগ করা, এটা আমরা মনে করি। জানি না, উনি এ ব্যাপারে কখনো কোনো কথা বলেননি। এই দিনই যদি কথাগুলো বলতেন, আমরা আরও ভালো পরিষ্কারভাবে ওনার সম্বন্ধে একটি আইডিয়া নিতে পারতাম। কিন্তু উনি অনেক কিছু অন্তরালে, এই প্রশ্নগুলো তিনি অন্তরালে রেখে কিছু কথা রাওয়াতে বলে গেছেন। উনি কি যারা ওনার এইসব কর্ম এবং ওনার কাজগুলো যারা বিতর্ক না বলি এমনি সমালোচনা করে সামনে আনতে চেয়েছিলেন, উনি কি তাদের ভয় দেখাতে চেয়েছেন এনাফ ইজ এনাফ বলে? অর্থাৎ তারা যে ছাত্র বৈষম্যের পক্ষে কথা বলছিল, তাদেরকে ডেকে উনি রাওয়ার প্ল্যাটফর্মে এনে, এনার রাওয়ার সবাই যে সদস্য কিনা আমি জানি না, অনেকেই হয়তো না, এর আগে তাদেরকে আমি রাওয়াতে দেখিনি এইসব কর্মকর্তাদের, তাদেরকেও ডেকে নিয়ে উনি চাপ হোক বা সম্মানের সাথে হোক, সবাই ওনার সিনিয়র, ডেকে নিয়ে উনি বসিয়ে এনাফ ইজ এনাফ বা ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, কিন্তু একটা জিনিস লক্ষণীয়, উনি মুখ দিয়ে যে কথা বলতেছিলেন, উনার মুখের আদল ওই কথার সাথে কিন্তু যাচ্ছিল না। ওনার চেহারায় অপরাধ বোধ সম্পূর্ণভাবে বেসে উঠেছে, যদিও তিনি ধমক দিয়ে কথা বলার চেষ্টা করেছেন অনেক কিছুই অনেকভাবে। হ্যাঁ, ধমক তো দিতেই হবে, সেনাপ্রধান, বাংলাদেশ 71 সালে সেনাবাহিনী যুদ্ধ করে দেশ শাসন করেছেন, উনি সেই সেনাবাহিনীর সেনাপ্রধান, ওনাকে ধমক দিয়ে কথা বলতেই হবে। দেশের বিরুদ্ধে যারা কথা বলবে, এদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে, স্বাধীনতার বাইরে স্বাধীনতা বিরোধী যারা সমালোচনা করবে, মানবতার বিরুদ্ধে যারা কথা বলবে, উনি তো তাদেরকে ধমক দেবেনই। কিন্তু কথা হলো, কাদেরকে নিয়ে, কাদের সামনে রেখে, কোন উদ্দেশ্যে কাদেরকে ধমকাচ্ছেন, এটা আমাদেরকে বুঝতে হবে। হয়তো তিনি পুরা সিভিল সোসাইটি বা বাইরের রাজনীতিবিদদের দেখাতে চেয়েছেন যে দেখো, সেনাবাহিনীর যারা কথা বলছিল বা সাবেক সেনা কর্মকর্তা যারা, সেনা প্রধান যারা ছিলেন, তারা আমার সামনেই উপস্থিত আছেন এবং আমি তাদের সামনে রেখে তাদের সম্মতিতেই আমি আমার এই কথা বলছি যে যা হয়েছে এনাফ ইজ এনাফ, বিডিআর হত্যাকাণ্ড বলেন, কাদা ছোড়াছুরি বন্ধ করতে হবে, এনাদের সাথে রেখে এনার সম্মতিতেই কথা বলছি। তাহলে রেজুলেশন করে উনি সম্মতিতে এই বক্তৃতার অনুমোদন করে নিয়েছেন সকল সেনা কর্মকর্তাদের কাছ থেকে, নাকি এই সব কথা বলে ওই সব কর্মকর্তাদেরকে বলার চেষ্টা করেছেন
যা বলেছেন। আমি দেশবাসীর সামনে ওপেন করে আপনাদের চেহারাও দেখি, আপনাদেরকেই বলে দিচ্ছি যে আপনারা এ নিয়ে আর কোনো বক্তব্য করবেন না বা এ নিয়ে আর কোনো কথা বলবেন না। রাওয়াতে কেন এই কথা বললেন? এবং সেনা কর্মকর্তাদের সামনে রেখে উনি কি ভিতরে ভয় পাচ্ছেন, নাকি উনি ভয় পাচ্ছেন সেটাকে বুঝতে না দিয়ে যাদের জন্য উনি ভয় পাচ্ছেন তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করলেন? পরিষ্কার করতে হবে, সেনাপ্রধান সামরিক বাহিনীর প্রধান, অর্থাৎ যদিও বিমান বাহিনী নৌবাহিনী আছে, যার যার প্ল্যাটফর্মে যুদ্ধকালীন সময় যুদ্ধ করবেন ঠিকই, কিন্তু মূল যুদ্ধটা কমান্ড কন্ট্রোল করে সেনাবাহিনী প্রধান। মূল যুদ্ধের শক ম্যাপ, ডিফেন্স, অফেন্স, যা কিছু করার সব কিছু সেনাবাহিনীর নেতৃত্ব হয়। বিমান অ্যাটাক চাইলেও সেনাবাহিনীর অফিসার কর্তৃক চাইতে হবে। নৌবাহিনীর কোনো খাতে হয়তো সেনাবাহিনী জলসীমায় যায় না, নৌবাহিনী নিজেরাই হয়তো কমান্ড করেন, কিন্তু সেনাবাহিনী সেখানে তৎপর থাকেন যদি সেনাবাহিনীর প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু বিমান বাহিনীর কমান্ড কন্ট্রোল সেনাবাহিনীর হাতেই থাকে। বিডিআর পুলিশ সেনাবাহিনীর অভ্যন্তরে চলে আসবেন, সিভিল প্রশাসনের কর্মকর্তারা সেনাবাহিনীর নেতৃত্বে সেনাবাহিনীর কমান্ডে চলে আসবেন যুদ্ধকালীন পরিস্থিতিতে। অতএব সেনাবাহিনী প্রধান ঠুনকো কোনো কিছু নয়, একটা খেলনা জিনিস নয়। সেনাবাহিনী প্রধান সমালোচনার জিনিস নয়, সেনাবাহিনী সমালোচনার জিনিস নয়, অনেক ঊর্ধ্বের জিনিস, অনেক সাধারণ মানুষের চিন্তা ভাবনার বাইরের অনেক ঊর্ধ্বের জিনিস। অনেক দেশ আছে যে সাধারণ মানুষ সেনাপ্রধানকে দেখতেই পায় না, চোখের আড়ালে থাকে। সেনাপ্রধান কী জিনিস শুধু নামই জানে, নামই শোনে যে সেনাপ্রধান থাকে, সেনাপ্রধান আছেন, কিন্তু ইনরা এতটা হাইট করে থাকেন এনাদের পদমর্যাদার ভারে, এবং এনারা রণকৌশলগতভাবে এনারা নিজের চেহারাকে ওপেন করে না, করতে চায় না। যেমন আপনারা জানেন ইরাকের যুদ্ধের সময় সাদ্দাম, অরিজিনাল সাদ্দামকে ঢাকবার জন্য অনেক নকল সাদ্দাম ওপেন করে ছেড়ে দেওয়া হয়েছিল। আমরা যদি ইরানের কথা বলি, ইরানের এই যে হামাস বাহিনী বলেন বা বিভিন্ন বাহিনীর প্রধানগুলো কেন মারা যাচ্ছে জানেন? ইরান নিজেরা ওপেনে চলে আসছে, মিডিয়ার সামনে চলে আসে, সাধারণ মানুষের ভিতরে এদের চেহারায় ওপেন করে দেয়। অতএব টার্গেট খুঁজে বের করতে বা টার্গেট ধরতে, টার্গেটকে আঘাত আনতে খুব সাহায্য করে, সহযোগিতা করে। এই জন্য এসব বাহিনীর প্রধান এদের উচিত নিজেদেরকে হাইড করে রাখা। সেকেন্ড, থার্ড কমান্ড, লেয়াজ অফিসার, মুখপাত্র যাদেরকে বলে, এরা কথা বলবে, কিন্তু এরা হাইডে থাকা উচিত। পিছনে থেকে এদেরকে সম্পূর্ণ ছদ্মবেশে না থাকলে এরা যুদ্ধকালীন সময় বা সঠিক প্রয়োজনের মুহূর্তে প্রথম টার্গেটে এরা ধরা পড়ে যাবে। কারণ এদের চেহারা যদি মিডিয়ায় ছেড়ে দেয়, জনগণকে জানিয়ে দেয়, জনগণ জানা মানে জনগণের মধ্যেই শত্রু। আমাদের বাংলাদেশের বিরুদ্ধে যদি কেউ যুদ্ধ করে, আমাদের ভিতরেই অনেক শত্রু। শত্রুরা তাদের মিত্র খুঁজতে আমাদেরকেই তো বেছে নেবে। আমরা পয়সায় লালায়িত, ধন সম্পদে লালায়িত, কেউ নারী আসক্ত, বিভিন্নভাবে যা দরকার। ব্লু আইস, ইসরায়েল শয়তানের চোখ যেটা বলে, শয়তানের চোখ যে আপনার ইন্টেলিজেন্স ব্রাঞ্চে, ভারত তো মেনলি ইসরায়েলের সূত্রগুলো ব্যবহার করে থাকে। তো ভারতের টার্গেট যদি প্রথমেই সেনাপ্রধান আক্রমণে টার্গেট হয়ে পড়ে, অর্থাৎ সেনাপ্রধান ঘায়েল মানেই সেনাবাহিনী অর্ধেক ঘায়েল। তো আমাদের দেশে কি হয়, আমাদের দেশের সেনাবাহিনীর প্রধানরা খুব দ্রুত নিজেদেরকে ফেসে বা জনগণের ভিতরে খুব সহজে নিজেদেরকে সেলিব্রিটি করে তোলার চেষ্টা করে। যাক, আমি যেটা বলছিলাম সেটার কথাই ফিরে আসি, যে যদি আমি যে শেষে এসে যে দুইটি ভাগের কথা বললাম, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদেরকে হয় উনি তাদেরকে সাথে নিয়ে সাধারণ সিভিল সোসাইটিকে বোঝানোর চেষ্টা করছেন যে আমরা সামগ্রিকভাবে এক হয়ে এক বাক্যে কথা বলছি সেটা, অথবা উনি 5ই আগস্টের পক্ষে যেসব সেনা কর্মকর্তা কথা বলেন
তাদেরকেও হয়তো বোঝাতে চেষ্টা করেছেন এনাফ ইজ এনাফ, আপনারা আর কথা বলবেন না, থেমে যান। এখন ওনরা কি থেমে যাবে? যদি সেটাই হয়ে থাকে, আমার তো মনে হয় না ওনরা থেমে যাবে না। অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীটা এই রাজনীতি এমন একটা জিনিস তৈরি করে দিয়ে গেল, সেনাবাহিনীকে সরাসরি রাজনীতির ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। গত বিএনপির শেষে রেজ্জাকুল হায়দার, রহিম সাহেবদেরকে কারাগারে নিক্ষিপ্ত করা হলো, সেনাবাহিনীর থেকে কোনো কথা বলা হলো না। পরবর্তীতে আওয়ামী লীগ এসে সেনাবাহিনীকে নিজের কাজে ব্যবহার করার জন্য কর্মকর্তাদেরকে চাপে ফেলিয়ে হোক, লোভে ফেলিয়ে হোক, বিভিন্নভাবে ব্ল্যাকমেল করিয়ে হোক, নারায়ণগঞ্জের 7 জন মানুষ মারা গেলেন, র্যাবের অধিনায়ক ছিলেন লেফটেন্যান্ট কর্নেল সাহেব। এই যে সেনাবাহিনীকে হত্যাকাণ্ডের ভিতরে জড়িয়ে ফেলা হলো, তাদেরকে ব্যবহার করে ফেলা হলো, এই যে জড়িয়ে দিয়ে একটা প্রতিষ্ঠানকে রাজনীতির সাথে এনে একটা প্রতিষ্ঠানকে ধ্বংসর মুখে ঠেলে দেওয়া হলো। এর থেকে অবশ্যই বিভক্ত হতেই হবে, কোনো উপায় নাই, না হলে সেনাবাহিনী দিনে দিনে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। এই সেনাবাহিনীর কর্মকর্তারা তারা ভর্তি হওয়ার পরের থেকেই নিজেদের পেশার বাইরে এসে সিভিলিজম, সোশ্যাল, পলিটিক্যাল নেতাদের সাথে তারা কম্প্রোমাইজ করে চলার চেষ্টা করবে, নিজেদেরকে রাজনীতির সাথে গা মাখা করে রাখার চেষ্টা করবে। কারণ রিটায়ারমেন্টে, একে তো নিরাপদে রিটায়ারমেন্টে আসতে চাইবে, দ্বিতীয়ত আসেই তারা রাজনৈতিক প্ল্যাটফর্ম খোঁজার চেষ্টা করবে নিজেদেরকে বাঁচানোর জন্য। এর থেকে সেনাবাহিনীকে বাঁচাতেই হবে, রক্ষা করতেই হবে, এর কোনো বিকল্প নাই। যদি বাংলাদেশ সার্বভৌমত্বের কথা চিন্তা করি, বাংলাদেশের স্বাধীনতার কথা চিন্তা করি, বাংলাদেশকে স্বাধীনভাবে রাখার চেষ্টা করি, যে উনি বিপন্নর কথা বলেছেন, দেশের বিপন্ন, এর অর্থ অনেক। আমি আশা করব মাননীয় সেনাপ্রধান নিজেই সেই রাজনীতি থেকে সেনাবাহিনীকে আলাদা করার যত ধরনের প্রক্রিয়া ওনার থেকেই যেন সেটা উনি শুরু করে যান, দেখিয়ে যেতে চান। সাধারণ মানুষ তো সেনাবাহিনীকে ততক্ষণই ভালোবাসবে, পছন্দ করবে, যতক্ষণ ভাববে যে সেনাবাহিনী সাধারণ মানুষের মনের ব্যথা, তাদের কণ্ঠ সুর, তাদের ব্যথা বেদনা, কষ্ট, দুঃখ সব বোঝার একটি জায়গা হলো সেনাবাহিনী। ততক্ষণ সেনাবাহিনীকে সাধারণ মানুষ ভালোবাসবে, পছন্দ করবে। আপনারা সবাই দেখেছেন, নাহিদকে মাথায় ঘাড়ে করে সেনাবাহিনীর সদস্যরা তার কথা বলার সুযোগ করে দিয়েছিলেন, ঊর্ধ্বে তুলে, ঘাড়ে তুলে নেয় কাকে কখন। এই পজিশনটা ধরে রাখতে গেলে সেনাবাহিনীকে সেই জায়গায় থাকতে হবে। কিন্তু একজন স্বৈরা শাসককে সমর্থন করে, একজন ব্যক্তি তাদের পক্ষে কাজ করে সমগ্র সেনাবাহিনীকে নিয়ে দ্বিধার কথা বললে তো হবে না। সেনাবাহিনী তো পুরা স্বৈর শাসককে সাপোর্ট করেনি, তাহলে 5ই আগস্ট তার আগের থেকেই তারা ফায়ার করবে না সাধারণ মানুষের উপরে, সেটা যেমন ওপেন বলেছে সেনাপ্রধানকে। 5ই আগস্টে তারা রাজপথে এসে এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে এক কাতারে, এক লাইনে এসে দাঁড়িয়ে তাদেরকে সম্পূর্ণভাবে মানসিক, তাত্ত্বিক, সম্পূর্ণভাবে তাদেরকে সাপোর্ট করে গেছে। কিন্তু কতিপয় কিছু লোককে এটা অস্বীকার করার সুযোগ আছে। আমি সেনাপ্রধান বাদ দিলাম, সেনাবাহিনীর এখানে করণীয় অন্যভাবেও ছিল। প্রধানমন্ত্রীকে বাইরে না যেতে তাকে গৃহবন্দী করে রাখা হতো সেনাবাহিনীর তত্ত্বাবধানে। পরবর্তীতে তাদেরকে সিভিল জেলে দিয়ে দেওয়া হতো। যাদেরকে বের করে দেওয়া আওয়ামী লীগের নেতাদেরকে, স্বৈরশাসকের যে দোসর শেখ পরিবার, তাদেরকে আইনের হাতে তুলে দিত। তাহলে সেনাবাহিনী এবং সেনাপ্রধান একই প্ল্যাটফর্মে থাকলে ধরে নেওয়া যেত। কিন্তু সেনাবাহিনী একজন গোষ্ঠীরা, যে তাদের যে মনোভাব, এবং যারা এই কাজটি অর্থাৎ স্বৈরশাসককে বের হইতে দিয়ে এবং সেই গোষ্ঠীগতভাবে তাদেরকে বের করে দিয়ে তারা যে অপরাধ বোধ তাদের ভিতরে, এটা সেনাবাহিনীর উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা, এটা কি সাধারণ জনগণ মেনে নেবে? এ প্রশ্ন থেকেই যাবে। এ প্রশ্ন আজ হোক কাল হোক, ইতিহাস একদিন খুঁজে বের করবে এবং এর নিরপেক্ষতা নিয়ে কথা হবে, প্রশ্ন উঠবেই।
যেটা হয়ে গেছে, এখন নিজের দায় দায়িত্ব সেনাবাহিনীর সাথে জড়িয়ে সেনাবাহিনীর উপরে চাপিয়ে দিয়ে কতটুকুন সেফ হওয়া যাবে? বিজ্ঞ সুশীল সমাজ, বাংলাদেশ বিচারালয়, আইন, সংবিধান এবং এই সংস্থাগুলোরও নিজস্ব আইন ধারা আছে, কে কতটুকুন কি করতে পারবেন না পারবেন সেগুলো আছে। একসময় বিচার বিশ্লেষণ হবে। তবে আমার দৃষ্টিতে আমি এটুকু মনে করি, রাওয়াকে সেনাপ্রধান মূল্যায়ন করলেন অনেক দিন পর। রাওয়া সৃষ্টি হয়েছে অনেক আগে, এর আগে কোনো সেনাপ্রধান সরাসরি রাওয়াতে গিয়ে এভাবে কথা বলেননি। আমরাও চাই রাওয়া মূল্যায়িত হোক, রাওয়া সেনাবাহিনীর কর্মকর্তাদের একটি সংস্থা, সেটা মূল্যায়ন হোক এবং রাওয়ার মাধ্যমে সিভিল সরকারের কাছে তাদের কথা বলার জায়গা তৈরি হোক, তারা সম্মানের অবস্থানটুকু পাক। তারা যে সম্মানের পেশার সাথে জড়িত ছিলেন, সেই সম্মান সমাজে সেটা যেন পায়, সেটা লক্ষণীয় হয়ে উঠুক, সমাজে প্রতিষ্ঠিত হোক। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর সারা দেশে 5 লক্ষের অধিক সেনা সদস্য যারা রিটায়ারমেন্টে আছে, তারা যেন সামাজিকভাবে মূল্যায়িত হয়, তারা যেন অবমূল্যায়ন না হয়, ধিক্কৃত না হয়। গত 15 বছর বাংলাদেশ পুলিশ কর্তৃক সেনাবাহিনীর কর্মকর্তা থেকে সাধারণ সৈনিক পর্যন্ত যেভাবে সমাজে পুলিশ কর্তৃক নির্মমভাবে অপমানের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেনাবাহিনী এখনও বাইরে আছে। আমি আশা করি সেই সব সেনা সদস্যদের কে কোন অবস্থানে আছে সে ব্যাপারগুলোও তারা নজরে আনবেন। আমি সিভিল সমাজ থেকে তাদেরকে আলাদা করে কিছু করার কথা বলছি না, কিন্তু সমাজে তারা যেভাবে নিগৃহীত, খুব ক্ষুদ্র করে দেখা হয় সেনার বাহিনীর সদস্য বলে, সদস্য হিসাবে তাদেরকে যেন ততটা ছোট করে দেখা না হয়, এটুকুই। আবার কথা হবে আপনাদের সাথে কোনো এক বিষয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।